মনে করেন আপনি নিজে রাশিয়ার প্রেসিডেন্ট, আপনার নাম ভ্লাদিমির পুতিন। পশ্চিমারা মানে ইউএসএ কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আপনাকে দেখতে পারে না, আপনার নামে যত পারে উল্টাপাল্টা কথা ছড়ায়। আপনি ইউক্রেনের উপর আক্রমণ করছেন দেখা আপনাকে প্যারিয়া স্টেট বলে আখ্যা দিয়া দিল, একটা ট্যাগ দিয়া দিল। প্যারিয়া স্টেট মানে হইতেছে এমন একটা দেশ যেটা কিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা ব্যাপকভাবে বর্জিত বা নিন্দিত হয় তার কর্মকাণ্ড, নীতিমালা বা আচরণের জন্য। আপনার উপরে পশ্চিমারা অনেক স্যাংশন দিতেছে, আপনার অর্থনীতিকে বিচ্ছিন্ন করে তুলতেছে, এমনকি আন্তর্জাতিক আদালত থেকে আপনার উপরে একটা গ্রেফতারি পরোয়ানাও আছে। এই অবস্থায় আপনাকে যদি আমি প্রশ্ন করি, মেন্টালি আপনি আসলে কি করতে চাইবেন? তখন আপনি আসলে পুরা বিশ্বকে বুঝাইতে চাইবেন আমি আসলে কোনো চাপে নাই, এইসব যে তোমরা আমার এগেইনস্টে করতেছো এগুলো আমার কাছে কিছুই না। আপনি যদি ভ্লাদিমির পুতিন হন আপনি ঠিক এইভাবেই চিন্তা করবেন। এন্ড এই যে আপনি চাপে নাই, এইটা আপনি পুরা দুনিয়াকে কেমনে বুঝাবেন? আপনি পুরা বিশ্বের শীর্ষ নেতাদেরকে আপনার দেশে দাওয়াত করে আনবেন, সবার সাথে একসাথে হবেন এন্ড তাদের সাথে কথা বলে তাদেরকে দেখাবেন যে আপনি আসলেই কোনো চাপে নাই এন্ড পুরা দুনিয়াও এটা দেখবে। এন্ড বাস্তব জগতে রাশিয়া ঠিক এই কাজটাই করছে একটা শীর্ষ সম্মেলন হোস্ট করার মাধ্যমে। গত 22 থেকে 24 অক্টোবর রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়। তাও শুধুমাত্র ব্রিক্সের গুটি কয়েক দেশ মিলানো একটা এক্সপ্যান্ডেড ফরম্যাটে। ব্রিক্সের স্থায়ী যে সদস্যরা আছে তারা ছাড়াও এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেক দেশ এখানে যুক্ত হয় যারা কিনা ব্রিক্স প্লাসের মেম্বার হয়ে গেছে। উদীয়মান অর্থনীতির এই ব্রিক্স সম্মেলনে 36টা দেশের শীর্ষ নেতারা আসছিলেন, সেই সাথে জাতিসংঘের মহাসচিবও এখানে যোগ দিছিলেন। 3 দিনের এই সম্মেলনে ব্রিক্স আনুষ্ঠানিকভাবে 4টা নতুন সদস্যকে স্বাগত জানায়, যারা হচ্ছে ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। চীন, ভারত, তুরস্ক আর ইরানের প্রতিনিধি সহ প্রায় 20 জন নেতা এখানে একসাথে হয়েছিল। তারা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করে, কিভাবে একটা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা তৈরি করা যায়, এমন একটা বিশ্ব ব্যবস্থা যেখানে একটা দেশ বা কোনো শক্তিশালী রাষ্ট্র পুরা বিশ্বের উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে এমন সুযোগই রাখা হবে না, কিভাবে পশ্চিমাদেরকে বাইপাস করে একটা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম দাঁড় করানো যায়, মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত আছে সেইটাকে কিভাবে নিরসন করা যায়, এইসব সহ অনেক জিনিস নিয়ে আলোচনা হয়। আর এই পুরা জিনিসটা হোস্ট করতেছে কোন দেশ? রাশিয়া। ক্রেমলিন এইটাকে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় মাপের পররাষ্ট্রনীতির ঘটনা বলে অভিহিত করছে। ক্রিস্টোফার জে ওয়েফার, যিনি কিনা ম্যাক্রো অ্যাডভাইজরি নামে একটা কনসালটেন্সি ফার্মের কো-ফাউন্ডার, ওনার মতে সম্মেলন থেকে মোটা দাগে এটা বোঝা যায় যে রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখার জন্য পশ্চিমাদের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে। তিনি এই ব্যাপারে আরো বলেন যে এইটা রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমাদের জন্য একটা বিশাল মেসেজ। এইটা রাশিয়া বুঝাই দিতেছে যে রাশিয়ার উপরে আপনারা যে স্যাংশন গুলা দিচ্ছেন এইগুলাতে ওরা খুব ভালো মতনে ট্যাকেল করে ফেলতেছে। যদিও রাশিয়ার একার পক্ষে পশ্চিমা শক্তির বিরোধিতা করা সম্ভব না, কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকে যদি আপনি দেখেন রাশিয়ার ডাকে সাড়া দেওয়া এতগুলা রাষ্ট্র রাশিয়ার অংশীদার হইতে যাইতেছে। এইখান থেকে সহজেই বুঝতে পারবেন রাশিয়ার বন্ধু রাষ্ট্র আসলে কারা। এইটা নিয়ে আরো ডিপে আমি ঢুকবো, কিন্তু তার আগে ব্রিক্স জিনিসটা একটু কি এই ব্যাপারটা আপনাদেরকে বুঝাই। মোটা দাগে ব্রিক্স হইতেছে অপশ্চিমা মানে নন ওয়েস্টার্ন যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা ব্লক, যার লক্ষ্যই হইতেছে পশ্চিমাদের মানে ওয়েস্টার্নদের থেকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে একচেটিয়া একটা সিস্টেম পুরা বিশ্ব জুড়ে বিদ্যমান সেইটাকে চ্যালেঞ্জ করা। পশ্চিমা দৃষ্টিভঙ্গি বা আধিপত্যের যেসব সংস্থাগুলো আছে, যেমন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, গ্রুপ অফ 7, G7 কিংবা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের মতন জায়গাগুলা ব্রিক্স এর দেশগুলা চায় এইগুলার একটা বিকল্প তৈরি করতে। গ্রুপটা শুরু হয়েছিল 2006 সালে। ব্রাজিল, রাশিয়া, ভারত আর চীন মিলা 2009 সালে প্রথমবারের মতন ব্রিক এই সম্মেলনটা আহ্বান করছিল। এর 1 বছর পরে সাউথ আফ্রিকা যোগদান করে এখানে। তাহলে পুরোটা মিলা কি হইলো? ব্রিক্স। বি তে ব্রাজিল, আর তে রাশিয়া, আই এ ইন্ডিয়া, সি তে চায়না আর এস দিয়ে সাউথ আফ্রিকা। এই 5টা দেশের নামের প্রথম অক্ষরটা নিয়েই কিন্তু ব্রিক্স এর নামকরণ। প্রতি বছর একবার করে একটা শীর্ষ সম্মেলনে ওরা আলোচনায় বসে, সদস্য দেশগুলো পালাক্রমে হোস্টিং এর দায়িত্ব নেয়। ব্রিক্স এর 5টা দেশ কোনটা কোনটা এখন আপনারা জানেন, কিন্তু 2023 সালের ব্রিক্স এর সম্মেলনে মিশর, ইথিওপিয়া, ইরান,
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারণ এই দেশগুলো আগে আবেদন জানা রাখছিল যে আমরাও ব্রিক্স এর মধ্যে ঢুকতে চাই। এই 5টা দেশের 4টা দেশই কিন্তু এখন ব্রিক্স এর মেম্বার। সৌদি আরব এখনো অফিসিয়ালি জয়েন করে নাই ব্রিক্স এ, কিন্তু তাদেরকে যেহেতু সম্মেলনে ইনভাইট করা হয়েছে ওই হিসেবে তারা সম্মেলনে জয়েন করছিল। একই সময়ে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আর্জেন্টিনা সেটা প্রত্যাখ্যান করে দিছে, কারণ তাদের নবনির্বাচিত রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই পশ্চিমের সাথে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিছিল। ব্রিক্স তো বলতে গেলে কাজই করে পশ্চিমাদের এগেইনস্টে, এই জন্য তারা যোগ দেয় নাই। একটু আগে হাসার অন্যতম কারণ হইতেছে আমি তো ফুটবলের মধ্যে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর্জেন্টিনা ব্রিক্সে ঢুকে নাই, বাট ব্রাজিল কিন্তু ঢুকছে বহুত আগে থেকেই। ব্রাজিল আর আর্জেন্টিনা একসাথে ব্রিক্সে থাকলে মজাই হইতো আসলে। যাই হোক, অন্যদিকে 2023 সালে কিন্তু একটা গুঞ্জন উঠছিল যে বাংলাদেশও ব্রিক্সে যোগ দিতে যাইতেছে। যদিও বাংলাদেশ অ্যাপ্লিকেশন জমা দিছিল, কিন্তু ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো নাকি বাংলাদেশ জানতো না বা ওই সময় হয়তো জানার প্রয়োজন মনে করে নাই, আর এই কারণে বাংলাদেশ পরবর্তীতে ব্রিক্সের মেম্বার হইতে পারে নাই। দেখেন, টাকা পয়সা দুনিয়াতে অনেক বড় একটা জিনিস, তো অর্থনীতির ক্ষেত্রে ব্রিক্স আসলে কি করছে এই জিনিসটা আপনাদের কাছে এক্সপ্লেইন করি। এখন পর্যন্ত ব্রিক্স এর যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে এনডিবি, সেইগুলা কতটা কার্যকর হয়েছে এই ব্যাপারে যদি বলা হয়, এনডিবি মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আর সিআরএ মানে কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, এই দুইটা ফাইন্যান্সিং মেকানিজম ব্রিক্স স্টাবলিশ করছে, যেগুলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমাদের তৈরি যে ব্রেটন উডস সিস্টেমটা আছে তার বিকল্প হিসেবে ডিজাইন করা হয়েছিল। এখন এই ব্রেটন উডস সিস্টেমটা কি আপনারা তো জানেন, বিশ্বের দেশগুলোর ফরেন রিজার্ভ সবসময় আমেরিকান ডলারে থাকে। এইভাবে ইউএস এর ডলারকে যে মেইন কারেন্সি ধরে বাকি দেশগুলোর মুদ্রার মান ডলারের সাথে তুলনা করে ফিক্স করা হয়, এইটা কিন্তু সেই ব্রেটন উডসেই করা হয়েছিল। আশা করি আপনারা জানেন এই ডলারের কারণে আমেরিকা পুরা বিশ্বে কি পরিমাণ আধিপত্য বিস্তার করতে পারছে। গ্লোবাল সাউথের মানে ধরেন আমাদের মতন ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ যে দেশগুলো আছে ওদের অনেকেই বিশ্বাস করে পশ্চিমাদের যেসব প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক বা আইএমএফ এর মতন জায়গাগুলা তারা দরিদ্র দেশগুলোর চাহিদা মিটাইতে ব্যর্থ হয়েছে, স্পেশালি ক্লাইমেট ফাইন্যান্সিং বা জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এইটা চুক্তি দিয়েছেন, এই ব্যবস্থা ধনী দেশগুলি একমাত্র ধনী দেশগুলিকে উপকৃত করার জন্য তৈরি করেছে। ব্রেটন উডস চুক্তির টেবিলে কার্যত কোনো আফ্রিকান দেশ বসে ছিল না। লাস্টের কথাটা খুবই ইম্পর্টেন্ট, মানে ওরা ওদের নিজেদের মতন একটা সিস্টেম বানায় পুরো দুনিয়াকে বইলা দিল এই যে ভাই দেখেন আজকে থেকে এইটাই সিস্টেম। বুঝতেই পারতেছেন গ্লোবাল সাউথের হতাশাটা আসলে কোন জায়গায়। এখন ব্রিক্স তো এটার একটা বিকল্প করতে চায়। বাংলাদেশের যেরকম কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, ব্রিক্স এর প্রত্যেকটা দেশেরই তো একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। এই কেন্দ্রীয় ব্যাংকগুলা মিলা একটা এগ্রিমেন্টের মধ্যে আসছে যার নামই হইতেছে সিআরএ বা কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট। তাদের কোনো দেশ যখন সমস্যায় পড়ে, কোনো একটা অর্থনৈতিক সংকটে পড়ে, তখন তারা এইটার মাধ্যমে সহায়তা প্রদান করে। এন্ড এইটা শুধু ব্রিক্স এর দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে এনডিবি হইতেছে মূলত ব্রিক্স এর দেশগুলা এবং ওরা ছাড়াও অন্যান্য যেসব ডেভেলপিং বা ইমার্জিং ইকোনমির দেশগুলো আছে ওইখানে যেসব ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত প্রজেক্ট গুলা হয়, বড় বড় সেতু কিংবা এই টাইপের বড় জিনিস বানানো কিংবা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য যে প্রজেক্ট গুলো আছে ওইখানে অর্থায়ন করার জন্য বানানো হয়েছিল। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক মূলত ক্লিন এনার্জি, পরিবহন, স্যানিটেশন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রগুলোতে লোন দেয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয় সেখানে এনডিবি প্রায় 40% ফাইন্যান্স দেওয়ার চেষ্টা করে। 2016 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ব্যাংকটা মোট 96টি প্রকল্পের জন্য $32 মিলিয়ন বেশি অনুমোদন করেছে। যদিও এই এনডিবি বিশ্ব ব্যাংকের 1/5 সমান হবে না, তার চেয়েও ছোট। এন্ড বিশেষজ্ঞরা এইটাও সন্দেহ করে আসলে এই এনডিবি আইএমএফ এর বিকল্প হিসেবে সঠিকভাবে দাঁড়াইতে পারবে কিনা। অন্যদিকে অনেকে দাবি করতেছে বিশ্বের আর্থিক ব্যবস্থাকে নতুন ভাবে ডিজাইন করার জন্য ব্রিক্স এর পক্ষ থেকে এনডিবির মাধ্যমে যে প্ল্যানটা নেওয়া হয়েছিল সেই হাই অ্যাম্বিশনটা ব্যর্থ হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে এই ব্যাংক তার যে প্রতিযোগী আছে এই যে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইএমএফ, অনেক ক্ষেত্রে সেইগুলোর কিছু প্র্যাকটিস ওরা বজায় রাখতেছে। এই কারণে এইটাকে নিয়ে সমালোচনার অনেক সুযোগ আছে। যাই হোক, 2024 এখনকার ব্রিক্স এর কথা যদি আপনাদেরকে বলি, ব্রিক্স কিন্তু পুরা বিশ্বের ক্রমবর্ধমান যে জনসংখ্যা আছে এবং অর্থনীতি আছে তাদেরকে প্রতিনিধিত্ব করতেছে। একত্রে এখন যে 10টা ব্রিক্স এর দেশ আছে তারা বিশ্ব অর্থনীতির 1/4 বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নিয়ে গঠিত। খুবই ইন্টারেস্টিং, পুরা বিশ্বের অর্ধেক জনসংখ্যা এই ব্রিক্স এর কান্ট্রিগুলা ধারণ করে। তাছাড়া ব্রিক্স এর মধ্যে যেভাবে নতুন দেশগুলো আস্তে আস্তে জয়েন করতেছে
চলতেছে, এইটা পশ্চিমাদের জন্য অনেক বড় একটা ভয়ের কারণ। যদি আমরা এইবারের সম্মেলনের আরো ডিপ অ্যানালাইসিস করি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনের মাধ্যমে আরো কি কি অ্যাচিভ করলেন, পুরা দুনিয়া জুড়ে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থাটা যেটা পশ্চিমার এস্টাবলিশ করছে, যেটাকে বলা হয় সুইফট সিস্টেম, তার মানে যেটা ব্যাংকগুলোর মধ্যে অর্থ স্থানান্তর কিংবা আর্থিক লেনদেনের তথ্য বিনিময়ের পুরা ব্যবস্থাটাই কিন্তু এই সুইফট সিস্টেম, যা পশ্চিমাদের দ্বারা বানানো। এখন এই ইউক্রেনের উপরে অ্যাটাক করার পরে রাশিয়াকে তারা এই সুইফট সিস্টেম থেকে ব্যান করে দিছে, 2022 সালে নিষিদ্ধ করে দিছে, যেই কারণে $300 বিলিয়ন মতন ফরেন রিজার্ভ একদম ফ্রিজ হয়ে গেছে। এখন রাশিয়া এই চাপটা কমাইতে চায়, এন্ড এইটার জন্য ব্রিক্স সদস্যদের সাথে পুতিন ডলারের বিকল্প গ্রহণ করাইতে রাজি করাবেন বলে দাবি করছেন এই সম্মেলনে। অনেকদিন ধরে কিন্তু কথা হইতেছে এটা নিয়ে, ব্রিক্সের দেশগুলা নিজেদের একটা কারেন্সি বা মুদ্রা চালু করতে চায়, অর্থাৎ পুরা জিনিসটাই ডলারাইজেশন, মানে ডলার বেসড সিস্টেম থেকে বের হয়ে আসার দিকে ইঙ্গিত করতেছে। আপনি যদি ক্রস বর্ডার বাণিজ্যের কথা বলেন, অন্য কোনো দেশের সাথে আপনার দেশের লেনদেনের কথা বলেন, এর বেশিরভাগই কিন্তু মার্কিন ডলারের মাধ্যমে হয়। ক্রিস ওয়েপারি বলতেছেন বিশ্ব বাণিজ্যের উপরে ইউএস ট্রেজারির বিশাল ক্ষমতার প্রভাব রয়েছে, এর কারণ শুধুমাত্র মার্কিন ডলার, এন্ড রাশিয়ার মূল টার্গেটই হইতেছে এই ডলারের সার্বজনীন আধিপত্যটা ভাঙা। পুতিন চায় ব্রিক্সের দেশগুলো একটা বিকল্প বাণিজ্য ব্যবস্থা তৈরি করুক, তারা চায় এমন একটা সিস্টেম বানাইতে যেখানে ডলার, ইউরো বা G7 এর দেশগুলোর মুদ্রার আধিপত্য থাকবে না। এতে করে কি হবে, রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো আছে এইগুলোর আর প্রভাব থাকলো না। অন্য যে ব্রিক্সের দেশগুলো আছে তাদেরও একটা ভয় আছে, পশ্চিমারা রাশিয়াকে যেভাবে তাদের সিস্টেম থেকে বাইর করে দিল, এমন ভাবে কোনো একদিন আমেরিকার সাথে গ্যাঞ্জামের কারণে তাদেরকেও যদি সুইফট সিস্টেম থেকে বাইর করে দেয়, তাইলে তো জিনিসটা তাদের জন্য অনেক সমস্যা করতে পারে। আরেকটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার এই সম্মেলনে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট এই সম্মেলনে যোগ দিছিলেন। এই যে ফিলিস্তিনের উপরে আমেরিকা বা পশ্চিমাদের মদদে এত অত্যাচার চলতেছে, তারাও পশ্চিমাদের বিকল্প হিসেবে এখন ব্রিক্সে আসার আলো দেখে। আর ফিলিস্তিনের প্রেসিডেন্টও ব্রিক্সে যখন তার বক্তব্য দিচ্ছেন তখন একদম ক্লিয়ার করে দিচ্ছেন এখনই সময় ফিলিস্তিনিদের সাথে হওয়া যে অবিচার বা ইনজাস্টিস সেটা নিরসন করার। অন্যদিকে সমালোচকরা বলতেছেন ব্রিক্স জোটের জন্য এই পুরা জিনিসটাই হবে একটা বড় চ্যালেঞ্জ, কারণ ব্রিক্স জোটের মধ্যে যে দেশগুলো আছে তাদের নিজেদের মধ্যেও কিছু ক্যাচাল আছে। পশ্চিমাদের জন্য অনেক বড় একটা আশার ব্যাপার, ব্রিক্স এর সদস্য হওয়ার পরেও চীন আর ভারতের মধ্যে বিশাল গ্যাঞ্জাম লাগা থাকে, তারা কোনো একটা বিষয়ে একমত হইতে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাছাড়া ব্রাজিল আর সাউথ আফ্রিকার ইকোনমির যে অবস্থা, চীন বা রাশিয়ার মতন এত বড় ইকোনমি তো ওদের না, বা ওরা চাইলেই চীন বা রাশিয়ার মতন হইতে পারবে না। এইখানে ব্রিক্স এর দেশগুলোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। চীন এবং ভারতের ব্যাপারে জিম ও নেইলের মতে অর্থনৈতিক বিষয়ে এই দুইটা দেশের সত্যিকার অর্থে সহযোগিতা করার চেষ্টা করা একটা অন্তহীন চ্যালেঞ্জ। শুধু যে ভারত আর চীনের মধ্যে গ্যাঞ্জাম ব্যাপারটা এরকম না, ব্রিক্সের নতুন যে দুইটা দেশ ঢুকছে, মিশর আর ইথিওপিয়া, ওদের মধ্যেও অনেক দিন ধরে উত্তেজনা বিরাজ করতেছে। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যেরকম পানি নিয়ে ক্যাচাল আছে, মিশর আর ইথিওপিয়ার মধ্যেও পানি নিয়ে ক্যাচাল আছে। অন্যদিকে ইরান তো জয়েন করেই ফেললো। আগে কিন্তু বলছিলাম সৌদি আরবও এই ব্রিক্সের মধ্যে জয়েন করতেছে, আর ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক কিরকম আশা করে নতুন করে বলা লাগবে না। ওরা দুইজনই দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। ওনিলের মতে ব্রিক্সের সদস্যদের বেশিরভাগই মৌলিকভাবে নানা রকম সমস্যায় ভুগতেছে। এইসব জটিলতার মাঝে তারা যে সবাই মিলে একমত হবে কোন বিষয়ে, সেটা নিয়ে তিনি সন্দিহান। সুতরাং বলা যায় কাজানে ব্রিক্সের যে সম্মেলনটা হয়েছে, এইখানে ভ্লাদিমির পুতিনের কাজ ছিল এই যে বিভিন্ন গ্যাঞ্জাম চলতেছে দেশগুলোর মাঝে, এই ভিন্নতাটা দূর করার চেষ্টা করা, পাশাপাশি পুরা দুনিয়াকে এইটা দেখানো পশ্চিমা দেশগুলোর স্যাংশনকে উপেক্ষা করে রাশিয়ার প্রভাব এখন অনেক দূর পর্যন্ত চলে গেছে। এন্ড এইটাতে কি ভ্লাদিমির পুতিন সফল হয়েছেন, এইটা বোঝার জন্য কিছু আপডেট আপনাদেরকে বলি। ইতোমধ্যেই কিন্তু ভারত আর চীন নতুন সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা শুরু করছে। পূর্ব লাদাখ থেকে দুই দেশই মিলিটারি ডিসএনগেজমেন্ট করছে। সোজা ভাষায় যে যার সৈন্য আছে ওগুলা সরাই নিতেছে। নয়াদিল্লিতে একজন সরকারি কর্মকর্তা বলছিলেন যে উভয় পক্ষের সৈন্যরা ইতিমধ্যেই শেষ অবশিষ্ট পয়েন্ট ডেপসাং এবং ডেমচোক এলাকা থেকে প্রত্যাহার শুরু করেছে, যেখানে তারা মুখোমুখি দাঁড়িয়েছিল। অক্টোবর মাসের শেষের দিকে এটা শেষ করার প্রতিশ্রুতি নিছিল দুই দেশ, যা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। কিছুদিন আগে দীপাবলি হয়ে গেল, যেটাকে ইন্ডিয়ানরা দিওয়ালি বলে। ওই দিন দুই দেশের সৈন্যরা মিষ্টি দেওয়া নেওয়াও করছে। এন্ড এইটা নিয়ে কথা কোন জায়গায় হয়েছিল জানেন? রাশিয়ার এই ব্রিক্স সম্মেলনেরই সাইড লাইনে। এইটার মাধ্যমে রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিগত 5 বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনার পথ প্রশস্ত হয়েছে। দুই পক্ষ এর আগেও অন্য 5টা এলাকা থেকে এইভাবে সৈন্য প্রত্যাহার করতেছিল, কিন্তু শেষ এই ধরনের প্রত্যাহার
হয়েছিল 2 বছর আগে। আইরনিক্যালি ইন্ডিয়া বা ভারত হইতেছে সবচেয়ে বেশি পশ্চিমা ভিত্তিক ব্রিক্স সদস্যদের একটা, কিন্তু এই গ্রুপের যে এক্সপানশন হইতেছে, বিবর্তন হইতেছে, এইটার অনেক বড় একটা সুবিধাভোগী কিন্তু এই ভারত। সম্প্রতি কানাডা এবং ভারতের মধ্যে ব্যাপক গ্যাঞ্জামের কথা আমি আগেই একটা ভিডিওতে বলছি। এইখানে কানাডা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, G7 এর দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করতেছে তাদের নিজেদের পক্ষে, এন্ড এইটা ইন্ডিয়ার এগেইনস্টে, এন্ড ইন্ডিয়া এখানে একটা স্যাংশন খাওয়ার ভয় করতেছে। এই কারণে কানাডা এবং কানাডার যে পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো আছে ওদেরকে নিয়ে ইন্ডিয়া এখন ব্যাপক ভয়ের মধ্যে আছে। আর এই কারণেই বিশ্ব রাজনীতিতে নিজেদের দেশের ভারসাম্য বজায় রাখতে রাশিয়ার এই ব্রিক্স সম্মেলনে সাইড লাইনে এই এগ্রিমেন্টের মধ্যে আসছেন। বুঝতেই পারতেছেন এই ভারত আর চীনের মধ্যে কয়েকদিন আগেও যুদ্ধ একদম লাইকা লেগে যাবে এইরকম অবস্থা ছিল, আর এখন এই চুক্তির কারণে তাদের মধ্যে সম্পর্কে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এইটা চীনের জন্য খুব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। খেয়াল রাখবেন ভারত কিন্তু কোয়াডের অংশ। কোয়াড হইতেছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যকার একটা অ্যালায়েন্স, যা মূলত চায়নাকে কাউন্টার করার জন্যই গঠন করা হয়েছে। এখন কোয়াডের অংশ হিসেবে ইন্ডিয়াকে নিয়ে চায়নার একটা ভয় ছিল, কিন্তু ইন্ডিয়া তো আবার ব্রিক্স এর সদস্য, এই কারণে চায়নার ভয়টা কিছুটা হইলেও কমছে, স্পেশালি এই 2024 সম্মেলনের পরে। কারণ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যদি সম্পর্ক ভালো হয়, আগের মতন ইন্ডিয়া কিন্তু কখনো চায়নাকে মোকাবেলা করবে ডাইরেক্টলি এইরকম টার্গেট নিয়ে বসে থাকবে না। চীন কিন্তু গত বছরও ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল, যদিও এই বছর মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গাটা নিয়ে নিবে এইরকম লক্ষণ দেখা যাইতেছে। যদিও এই দুইটা বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, তাদের মধ্যে কয়েক দশকের পুরাতন পার্থক্য আছে। এর মধ্যে এই সীমান্ত চুক্তিটা টিকবে কিনা এটা ঠিকভাবে বলা যাইতেছে না। তাই বলে কানাডার এগেইনস্টে যে ভারত গেল এন্ড তার মাধ্যমে তার আজন্ম শত্রু দেশ চীনের সাথে যে হাত মিলাইলো, এইটার মাধ্যমে ওরা এমনি এমনি নিজেদের পায়ের মধ্যে কুড়াল মারছে এমনটা ভাবার কারণ নাই। কারণ বেশিরভাগ নতুন ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভারত বেশ গভীর সম্পর্ক মেইনটেইন করে। যেমন মিশরের সাথে এখন ভারতের সম্পর্ক ভালো, সংযুক্ত আরব আমিরাতের সাথে সামগ্রিকভাবে ভারতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, ইথিওপিয়ার সাথে ভারতের সম্পর্ক আফ্রিকার অন্যান্য দেশগুলোর মধ্য থেকে সবচেয়ে দীর্ঘতম এবং নিকটতম। তো সার্বিকভাবে যদি বর্তমান ব্রিক্সের কথা বলি, এই জোটটা হয়তো এখনো পুরাপুরি ভাবে তৈরি হইতে পারে নাই পশ্চিমাদের তৈরি এই ওয়ার্ল্ড সিস্টেমটাকে ডমিনেট করার জন্য, কিন্তু এইটা ঠিক পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট শক্তিশালী আস্তে আস্তে হয়ে উঠতেছে এই ব্রিক্স। বিশেষ করে এইবারের সম্মেলনের পরে কিন্তু এটা একদম নিশ্চিতভাবে বলা যায়। আর এখন শুধু রাশিয়া না, চীন কিংবা ভারতের মতন দেশগুলা ব্রিক্সকে বেশ গুরুত্ব সহকারে নেওয়া শুরু করছে। যদি আপনি তুলনা করেন তাদের অন্যান্য যেসব জোট বা অ্যালায়েন্স আছে সেইগুলার কম্পারিজনে, ভারত আর চীনের উদাহরণ থেকে এটা তো খুব নিশ্চিতভাবেই বলা যায়। মাল্টিপোলার এই দুনিয়াতে পশ্চিমাদেরকে টেক্কা দেওয়ার জন্য ব্রিক্স এখন একটা আশার আলো ডেফিনেটলি দেখাইতেছে। সব মিলায় এই ছিল ভিডিওটা। আপনার যদি এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।